হ্যালো, কেমন আছেন? ভালো তো? হ্যাঁ, আমি সুস্মিতা, ভালো আছি। তা প্রথমে একটু বলে নিই, আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। তার কারণটা হলো আমার সাবস্ক্রাইবার দরকার। তা নাহলে আমি কি করে এগোবো? আমাকে এনকারেজ করুন। যদিও আমার অনেক বয়স, তবুও আমি বলছি আপনারা এনকারেজ করুন। আমি কিন্তু আপনাদের জায়গাতেই রয়েছি, আমার কোনো কিন্তু পরিবর্তন নেই মানসিকতার দিক থেকে। যাই হোক, আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করবেন। আজ আমি একটা টপিক রাখছি, সেটা হলো দেশের উপর, ভারতের উপরে। এখন আমার কথাটা হচ্ছে, দেশে তো বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে, কোনোটাই কোনো দিক থেকে কম দেখছি না। এখন কথা হচ্ছে, ভারত সরকার অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশকারীদের প্রবেশ করার উপরে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে। ভারত সরকার যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে অনুপ্রবেশকারীদের উপরে, যাতে তারা না ঢুকতে পারে। হ্যাঁ, সতর্কতা অবলম্বন যে করছে, ভালো কথা, খুব ভালো কথা। কারণ আমি এই কারণেই এটার উপরে বলছি, 1971 সাল, 71 সাল থেকে আমাদের দেশে, বাংলাদেশের এখানে কিন্তু কোনো ধর্মীয় আলোচনা হচ্ছে না। বাংলাদেশে যখন তাদের আন্দোলন শুরু হলো পাকিস্তানের সঙ্গে, বাংলাদেশকে অপর্যাপ্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। হ্যাঁ, আজ তার পরিণাম 54-55 বাদে, তার পরিণাম বা তার পরিণতি বা তার জবাব 54-55 বাদে আমরা পাচ্ছি। খুব দুঃখ এবং লজ্জাকর ব্যাপার। যখন দেশ ওদের স্বাধীন হলো, তখন তাদের এই দলীয় মনোভাব, ওদের অন্তর্গতি দলীয় মনোভাবটা ছিল না। উপরন্তু 54 বাদে আমাদের ভারতকে ওরা ব্লেম দিচ্ছে। কিন্তু ভারতে প্রচুর 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 বাংলাদেশ থেকে লোক রিফিউজি হিসেবে আমাদের দেশে ঢুকেছে। 1970 থেকে 71-এর মধ্যে প্রচুর বাংলাদেশের লোক ঢুকে গেছে, এবং তারা বাংলাদেশের হিন্দুও আছে, মুসলিমও আছে। কারণ যখন বুঝলো যে এখন এখানে থাকা ওদের নিরাপদ নয়, সঙ্গে সঙ্গে ওরা স্থানান্তরিত করলো, নিজেরা স্থানান্তরিত করে ভারতে ঢুকে পড়লো। কিন্তু তার আগের থেকে, যখন দেশ স্বাধীন হচ্ছে, তখন থেকেই প্রচুর মানে প্রচুর লোক বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে এসেছিল। স্বাধীনতা 1947 সালের আগের থেকেই ভারতে প্রবেশ করা শুরু করেছিল। তখন দেশে একটা স্বাধীনতার আন্দোলন চলছিল, প্রচণ্ডভাবে স্বাধীনতার, ব্রিটিশের হাত থেকে নিজেদেরকে স্বাধীন করার জন্য। সেটা তখন কিন্তু হিন্দু বা মুসলিম এই মানে মানসিকতাটা এতটা মানুষের মধ্যে ছিল না। প্রচুর লোক চলে এসছে, তাহলে এই দুটো কারণে ভারতে প্রচুর লোক ঢুকে পড়েছে। এখন তাদেরকে তো আর আমরা তাদেরকে কি বলি? বাংলাদেশের লোক বা বাঙাল বলি। আমাদের একটা বাংলা ভাষায় দুটো কথা আছে, ও ঘটি ও বাঙাল। ঘটি বলতে যারা পশ্চিম বাংলার লোক, আর বাঙাল বলতে যারা পূর্ববঙ্গের লোক। মানে তাদের আদিবাড়ি বা নেটিভ প্লেস বা ওদের বংশধর বাংলাদেশে ছিল, এবং তারা চলে এসছে। বেশ কয়েক জেনারেশন ধরেই হয়তো সেটা হচ্ছে, দেশ স্বাধীনতার অনেক আগের থেকেই। তো যাই হোক, এখন তারাও তো অনুপ্রবেশকারী হিসেবেই ছিল যখন ঢুকে পড়লো। কিন্তু তখন অনুপ্রবেশকারী হিসেবে কিন্তু আমরা আখ্যা দিতে পারি না। তার কারণটা হলো, তখন দেশ স্বাধীন হচ্ছে, হওয়ার মুখেতে প্রতিটা মানুষ তখন লড়াই করছে। কোনো রকম ধর্মীয় ভেদাভেদ ছিল না, দেশকে বাঁচানোর জন্য, নিজের দেশকে বাঁচানোর জন্য। তখন তো আর ভাগ হয়নি, সেই হিসেবে কোনো মানুষ তখন এই ধরনের বক্তব্য রাখতে পারেনি যে তারা অনুপ্রবেশকারী। কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে মানে রিফিউজি হিসেবে তো 1971-এ তো প্রচুর লোক ঢুকেছে। তারা এখন এখানেই বসবাস করছে, তাদের এখানেই যথেষ্ট সিকিউরিটি রয়েছে। একটা মজার ব্যাপার হলো, বাংলার কোনো মুসলিম লোক কিন্তু যদি এক্সচেঞ্জ রাখে
বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যদি ধর্মীয় এক্সচেঞ্জটা হয়, যে ভারতের মুসলিমরা বাংলাদেশে যাবে, বাংলাদেশের হিন্দুরা হিন্দুরা ইন্ডিয়ায় আসবে, কিন্তু কেউ রাজি হবে না। কিন্তু বাংলাদেশের সব লোক মানে ইন্ডিয়ায় আসার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু ভারতের কোনো লোক কিন্তু বাংলাদেশে যেতে চায় না। সে কি মুসলিম, কি হিন্দু, কি জৈন, কি খ্রিস্টান, কি শিখ, হ্যাঁ, মানে কোনো লোক তাহলে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, যে ভারতে যে সিকিউরিটি রয়েছে মানুষের বেঁচে থাকার এবং স্বাধীনতার এবং গণতান্ত্রিক দেশ হিসেবে যেসব জিনিসগুলো সুযোগগুলো পাচ্ছে, সেটা বাংলাদেশে কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু মানুষ পাচ্ছে না, যে কারণে মানুষের একটা টার্গেট যে ইন্ডিয়াতে কিভাবে ঢুকবে। প্রত্যেক মুহূর্তে নিউজে দেখছি, দেখছি যে বিভিন্ন লোক এজেন্ট থ্রুতে বাংলাদেশ থেকে প্রবেশ করছে, অনুপ্রবেশকারী যাদেরকে বলছে, এবং তাদেরকে খুবভাবে ধরছে। শুধু তা না, আবার কিছু মানুষ আছে যারা এজেন্ট ধরে কিছু ঘুষ দিয়ে নাগরিকত্ব নিচ্ছে। তার মানে কি, তারা ইন্ডিয়ায় থাকতে চায়। আবার কিছু দুষ্টু মানুষও থাকে, আমি তা সব দেশেতে ভালো মন্দ মিলে আছে, আর সেটা তো অস্বীকার করতে কেউ পারবে না। কিছু মানুষও আছে নাগরিকত্ব নিয়ে, নাগরিকের ভাবধারা নিয়ে এখন জঙ্গি হয়ে আমাদের দেশের ক্ষতি করছে, ওই দেশেকে কিছু পাচার করে, কথা পাচার করে, যে কারণে আজ আমাদের ভারত সরকার এতটা স্ট্রিক্টলি সতর্কতা অবলম্বন করেছে এবং বিএসএফকে চতুর্দিক থেকে চতুর জায়গাতে একদম ছড়িয়ে দিয়েছে। এবং আমাদের এখন ব্যাপারটা হলো, ভারতের কটা রাজ্যে আমাদের এই সীমান্ত রয়েছে, বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে টোটাল 5টা। হ্যাঁ, বাংলাদেশের টোটাল 5টা রাজ্যে রয়েছে। এক হচ্ছে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় হলো আসাম, তৃতীয় হলো ত্রিপুরা, চতুর্থ মিজোরাম আর মেঘালয়। হ্যাঁ, প্রত্যেকটা রাজ্যে কিন্তু প্রচুর বাংলাদেশের লোক আছে, কিন্তু তারা অনেক আগের থেকেই আছে। আর যেটা এখন চলছে সেটা তো সব জায়গাতেই হচ্ছে কম বেশি, কিন্তু অ্যাটাকটা করছে বিশেষভাবে পশ্চিমবঙ্গকে। কেন সরকার এতটা করছে আমি জানি না। পশ্চিমবঙ্গে একটা রিউমার ছড়িয়েছিল বাংলাদেশের লোকদের ঢুকতে দেওয়া, অনুপ্রবেশকারীদের ঢুকতে দেওয়া হয়েছিল, কিন্তু সম্পূর্ণ এটা ভুল এবং মিথ্যে। অনুপ্রবেশকারী যারা, তারা 2 নম্বর ঘুষ দিয়ে দিয়ে এসব করেছে, যেটার উপরে এতটা নজরদারি করা হয়নি বা করতে পারেনি প্রথম থেকে সরকার। আর সেটার উপরে সবটাই দায়িত্ব কিন্তু কেন্দ্রের ছিল। এটা সম্পূর্ণভাবে রাজ্যের বললে ভুল হবে, কেন্দ্রের দায়িত্ব সবচেয়ে বেশি, এবং কেন্দ্র রাজ্যকে চালিত করবে। যেটা এখন এসছে, অমিত শাহ এখন আমাদের বিএসএফের, তারপরে সব সেনাদের সব হেড যারা, তাদেরকে নিয়ে তারা এখন মিটিং করবে, একটা করবে, আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে, মানে সতর্কতার উপরে। সেটা খুব ভালো কথা। তার কারণ অনুপ্রবেশকারী যেভাবে ঢুকে আজ 140 কোটি মানুষে পরিণত করেছে, এত কিন্তু হতো না। অন্তত পক্ষে আমাদের 40 কোটি তো কম হতেই পারত, তাই না? 40 কোটি অন্তত কম হতেই পারত। দেশে বিভিন্ন মানে রাষ্ট্র থেকে আসছে, এবং এই 5টা যে আপনার রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যে সীমান্ত রয়েছে। বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত, প্রত্যেকটা রাজ্যে, 5টা রাজ্যের নাম বলেছি, বেশি রয়েছে। বিশেষভাবে আসামে খুব আছে, মিজোরাম মেঘালয়তে আছে, ত্রিপুরাতে তো প্রচুর আছে, পশ্চিমবঙ্গে আছে প্রচুর সীমান্ত। তবে আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গে প্রচুর অনুপ্রবেশকারী আছে, আমার মনে হয় না। এখন ত্রিপুরাকে ফলো করা দরকার। ত্রিপুরায়ও প্রচুর মানে সীমান্তবর্তী এরিয়া আছে, যেখানে বাংলাদেশ এবং মানে পশ্চিমবঙ্গের বর্ডার, যেটা বলছি বর্ডারে, সেদিক থেকে লোকজন ঢুকে পড়ছে। এখন বর্তমানে কেন্দ্র সরকার এটার উপরে খুব ভালো নজর দিয়েছে, আমি সেদিক থেকে খুব খুশি। কেননা অনুপ্রবেশকারীদেরকে যদি আটকানো না যায়, তাহলে দেশে ক্রমাগত মানুষের
মানে মানুষ বেড়েই চলবে, এবং সেখানে যারা দীর্ঘ কয়েকশো বছর ধরে দেশে বাস করছে তাদের জেনারেশনদের খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়াবে, যারা নতুন আসছে তাদের জন্য। সেক্ষেত্রে অনুপ্রবেশকারীদের বন্ধ করার এনি কস্ট। কিন্তু আজ ভারত অনুপ্রবেশকারীদের বন্ধ করার পিছনে তো কতগুলো কারণ রেখেছেন। তার কারণটা হলো এখন বাংলাদেশ ভারতের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করছে। হ্যাঁ, খারাপ ব্যবহার করছে কি না, তাদের দেশকে স্বাধীনতা করার পেছনে ভারত যেহেতু সাহায্য করেছে সেটা এখন পাপ বলছে, অন্যায় বলছে। তোমরা 54 বছর আগে সেই সিদ্ধান্ত তোমরা নাওনি কেন? তোমাদের তো 54 বছর, যারা এসব করছো তাদের কাউরি 54 বছর না। এখন যে করাচ্ছে সে তো সব পেয়ে গেছে, এখন এই জায়গাটা পাওয়ার জন্য এখন তোমাদেরকে নাচাচ্ছে। কিন্তু কথা তা না, আমার এইদিকে অন্তর্বর্তী দ্বন্দ্ব নিয়ে আমার আলোচনা করার দরকার নেই। কিন্তু যে তোমার দেশেতে তুমি যে এত বড় নিজের ভাষাতে কথা বলে এত বয়স পর্যন্ত তুমি বেঁচে রয়েছো এবং কথা বলছো এখনো পর্যন্ত, সেখানে তোমার দেশের প্রতি কৃতজ্ঞতাটা অন্তত থাকা উচিত। ভালো মন্দ মিলে মানুষের জীবন, কিন্তু আমি বলবো না যে আমার সব কিছুই ভালো বা আমি সব ভালো পাবো পাবো কিন্তু সেক্ষেত্রে তোমাকে এটা অ্যাডজাস্ট করতেই হবে। যাই হোক, আজ ভারতের সাথে বাংলাদেশ একটা বিভেদের সম্পর্ক তৈরি করেছে। কি বলবো, সেটা খুব দুঃখজনক। আর তাছাড়া আরেকটা যেটা, সেটা হলো পাকিস্তান। এবং যারা, হ্যাঁ আগেই বলে নিই, বাংলাদেশের যারা এই যে বিভেদ ঘটিয়ে এই ধরনের মন্তব্যগুলো করছে, তার মানে একটাই বোঝাচ্ছে যে তারা পাকিস্তানের সঙ্গে এক হতে চাইছে, এটাই প্রমাণ হচ্ছে। আজ ওর নাম যেন কি, রহমান, হ্যাঁ, ভুলে যাচ্ছি নামটা, রহমান, যে জায়গাটা, মুজিবুর রহমান যে একটা দেশকে স্বাধীন করে গেছেন, হ্যাঁ, সেইখানে তাদের একটা যে রাগটা তৈরি হয়েছে, সেই রাগটার উপরে আমাদের তো কোনো রকম হাত নেই। আমরা কি করব? আমরা তো লড়াই করতে যাইনি, লড়াই তো তোমাদের দেশের লোকেরা করেছে। আজ সে লড়াই করেছে বলেই তো তোমরা এই জায়গাটায় রয়েছো। কিন্তু তোমরা যখন তার বিরোধিতা করছো, তার মানে তোমরা চাইছো যে আবার পুরনো সম্পর্ক, 54 বছর আগেকার সম্পর্ক পাকিস্তানের হয়ে যাক। সেটা তোমাদের ব্যাপার, তোমরা বুঝবে। এবং এইখানে আমাদের যে কটা, মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আবার অনেকগুলো জায়গা রয়েছে যেখানে যেখানে আমাদের সীমান্ত রয়েছে, এবং সেই সীমান্ত থেকে যথেষ্ট লোক অনুপ্রবেশকারীরা আসছে, এবং একজন দুজন করে করে আসছে। সেই জন্য সরকার, কেন্দ্র সরকার খুব সতর্কতার উপরে নজর দিচ্ছে এবং খুব স্ট্রিক্টলি, এবং করাটা দরকার। মালদাতে রয়েছে সেই আপনার ইয়েটা রয়েছে, সীমান্তবর্তী এরিয়াটা মালদার মধ্যে রয়েছে। তারপরে সীমান্তটা রয়েছে নদিয়াতে, দার্জিলিংয়ে আছে, উত্তরবঙ্গে তো প্রচুর আছে। উত্তরবঙ্গে হেলি বর্ডার যেটা খুব মানে ফেমাস, এবং বিভিন্ন বর্ডারের মধ্যে দিয়েই তো ব্যবসাটা ওরা করে, আনাগোনা মানে জিনিস লেনদেনের জায়গাটা তো বর্ডার মারফতই হয়, তাছাড়া তো আর হতে পারে না, তাছাড়া তো উপর দিয়ে হবে। যাই হোক, সেসব জায়গাগুলোকে খুব ভালোভাবে যাতে বন্ধ করে, সেটার একটা ব্যবস্থা অবশ্যই করা দরকার সরকারের পক্ষ থেকে। তবে আমি এইটুকুও বলতে পারি, বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু যথেষ্ট সচেতনতার সঙ্গে কাজ করছেন, যথেষ্ট। এখন আপনার চরিত্র গঠন যদি ঠিক না হয়, তার জন্য কি আপনাকে মেরে ফেলবে? তার জন্য দায়ী তো আপনার পরিবার, আপনার সামাজিক পরিবেশ। হ্যাঁ, প্রত্যেকের পিছনে ধরে ধরে লোক লাগিয়ে তাদেরকে দিয়ে কাজ করা যায় না, খুব বেশি হলে তাকে কাজের থেকে সরিয়ে দেওয়া হবে। যাই হোক, এখন দ্বিতীয় হলো পাকিস্তানের সঙ্গে ভারতের যে সীমান্তবর্তী এরিয়া।
পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী রাজ্য বলতে কটা? সীমান্তবর্তী রাজ্য মেন হল আমাদের যেটা জম্মু ও কাশ্মীর, তাছাড়া পাঞ্জাব রয়েছে, রাজস্থান আছে এবং গুজরাট আছে। এবং আমরা যতটা মানে শুনেছি বা জেনেছি, সবচেয়ে বেশি মানে ঝামেলা বলুন, ঝঞ্ঝাট বলুন, সব কিছু বলুন, জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবেই বেশি হয়। কারণ এই দুটো বর্ডারের মধ্যেই যত গণ্ডগোলটা বেশি পরিমাণে হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে এবং মানে কি বলবো, এর মধ্যে তো আর রাজস্থান সম্পর্কে, রাজস্থান তো খুব পিসফুল এরিয়া, যথেষ্ট শান্তপ্রিয় একটা রাজ্য, এবং আমি তো খুব পছন্দ করি রাজস্থান। এবং গুজরাট সম্পর্কে আমার কোনো ধারণা নেই, ঘুরেছি ঠিকই কিন্তু ধারণা নেই। তবে জম্মু কাশ্মীরে যে পরিণতি এখন থেকে না, শুরু থেকেই, দেশ স্বাধীনতার সময় থেকেই চলছে, এই জায়গাটা আর পাঞ্জাবের উপরে এতটা কড়া হওয়া উচিত যাতে কোনো রকমভাবে কোনো কনসিডার না হয়। এটা অনুরোধ। এটা কেন 26 জনের মৃত্যুর আগে এটা হয়নি, এখন কেন বলছে, এবং তাও আবার আমাদের পশ্চিমবঙ্গে এসে, যার আওতাতে যে এত বড় কাজ করলো জম্মু কাশ্মীরকে আমাদের দেশের মধ্যে যুক্ত করে, সে কিনা উদাসীন ছিল। 26 জন মৃত্যুর আগে বিএসএফের কোনো সেনাবাহিনীর কোনো জায়গাই ছিল না, তারাই বলছে, যারা মৃত্যু হয়েছে তাদেরই লোক বলছে, আশেপাশে কোনো সেনা ফেনা কেউ ছিল না। এখন এতটা সজাগ হচ্ছে। আর আরেক, এইটা ছাড়া আমি যেটা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের দেশ অনুপ্রবেশকারীদের বন্ধ করছে ঠিকই, কিন্তু সেখানে কি শুধুমাত্র বাংলাদেশ আর পাকিস্তান? যেহেতু মুসলিম কান্ট্রি তো আর বাংলাদেশ পুরোপুরি না। বাংলাদেশের মুসলিম রীতিনীতি সব কিছুই চলে, কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ ওটা, সংবিধান অনুযায়ী ওটা ধর্মনিরপেক্ষ দেশ। হ্যাঁ, আর পাকিস্তান ছেড়ে দেও, পাকিস্তান সম্পূর্ণ আলাদা মুসলিম কান্ট্রি। কিন্তু এই দুটোর থেকেই কি শুধু অনুপ্রবেশ হচ্ছে? পাকিস্তান থেকে অনুপ্রবেশের কারণটা কি? বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণ একটাই, যে একসঙ্গে আমাদের দেশ ভারতবর্ষ ছিল। এখন যারা ভারতে রয়েছে, ভারতবাসী হিসেবে পরিচিত, তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিজন প্রচুর লোক আছে যারা পাকিস্তানে রয়েছে এবং বাংলাদেশেও রয়েছে। বাংলাদেশের লোকেরাও যাতায়াত করছে, পাকিস্তানের লোকেরাও যাতায়াত করছে, যতটা মানে আমরা জানি। হ্যাঁ, সেক্ষেত্রে আমার তো মনে হয় যে এখানে পাসপোর্ট রাখার নিয়ম, এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যাওয়ার যে নিয়ম কানুনগুলো আছে, সেগুলো যথেষ্টভাবে একটা সংরক্ষণের মধ্যে রাখা উচিত, যাতে উল্টোপাল্টা কাজ যাতে না হয়। তবে এটা তো সত্যি, একজন জঙ্গি যদি একটা পাসপোর্ট করে, ভিসা করে ইন্ডিয়াতে ঢোকে এবং এখানকার খবরাখবর নিয়ে আবার ওখানে পাচার করে, সেখানে তো কি বলবো, গোয়েন্দা এবং বিএসএফের যত রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে এরিয়াতে, সব সীমান্তবর্তী এরিয়া, ট্রেনের জায়গাগুলোতে এবং প্লেনের জায়গাগুলোতে, মানে এয়ারপোর্ট এবং রেলওয়ে স্টেশনগুলোর উপরে যথেষ্ট নজরদারি রাখা দরকার। রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্টে যথেষ্ট নজরদারি, শুধু সীমান্ত দেখলে হবে না, আর ওতেও নজরদারি রাখাটা দরকার। আমার এইবারে বক্তব্য হলো, সবচেয়ে বড় বক্তব্য সেটা হলো, এটা তো হয়ে গেল বাংলাদেশ আর পাকিস্তান নিয়ে অনুপ্রবেশকারী সম্পর্কে, কিন্তু অনুপ্রবেশকারী কি আর কোনো রাষ্ট্র থেকে হচ্ছে না? অবশ্যই হচ্ছে। সেটা কোথার থেকে হচ্ছে? নেপাল। যেহেতু হিন্দু রাষ্ট্র, সেহেতু আপনারা মাফ করবেন কেন? অনুপ্রবেশকারী মানে অনুপ্রবেশকারী, তাতে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা যেটা জানি সেটা আমি বলছি, প্রচুর মানে নেপালি ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করছে, এবং গরিবরাই বেশি প্রবেশ করে। গরিবরা প্রবেশ করে এখানে নাগরিকত্ব নিয়ে এখানে পয়সা রোজগার করছে, আবার নিজেদের দেশেতেও নাগরিকত্ব রেখে সেখানে জমি জমা
এখান থেকে রোজগার করে জমি জমা সব বেচা কেনা ওখানে করছে। তা আমাদের দেশে যদি ঠিক আছে কাজ করতে এসে পয়সা রোজগার করছে এবং আমাদেরও সুরাহা হচ্ছে, সেটা আমার কোনো কথা না। কথাটা হচ্ছে নাগরিকত্ব তো ওরা প্রচুর নিচ্ছে, সেটা নেপালের উপরে যথেষ্ট চোখ রাখাটা আমার মনে হয় ন্যায্যতার মধ্যেই পড়বে, অন্যায় হবে না, হোক না হিন্দু। আমাকে দেখতে হবে আমার দেশের জনসংখ্যাটা কতটা ঠিক একটা লেভেলের মধ্যে ঠিক জায়গায় রাখা যায়। মানে ক্রমাগত বেড়ে যাচ্ছে, তো সেই জন্য এখন ক্রমাগত বেড়ে গেলে ইন্ডিয়া গভর্নমেন্ট কী করে তাদেরকে হ্যান্ডেল করবে? অন্ন বস্ত্র আবাস এই তিনটে তো প্রত্যেকটা মানুষের দরকার। আর অন্ন বস্ত্র আবাসের জন্য তো সবার আগে রোজগার দরকার, রোজগারের জন্য তো একটা বড় বড় ইন্ডাস্ট্রির দরকার, ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ারের দরকার, ইঞ্জিনিয়ার রাখতে গেলে পয়সার দরকার, সবটাই তো মানে একটার সঙ্গে একটা রিলেটেড। সেক্ষেত্রে আমার মনে হয় নেপালের বর্ডারেও যথেষ্টভাবে নজরদারি রাখাটা বাঞ্ছনীয়। আজ আমি এই লাস্ট কথাটা বলে শেষ করছি। অনুপ্রবেশকারীদের বন্ধ করার উপরে যেই যেই জায়গা রয়েছে, ভুটানও নেবার কান্ট্রি। চীন আমার মনে হয় অতটা আসবে না, তার কারণটা হচ্ছে চীন যথেষ্ট ডেভেলপড কান্ট্রি। চীনের লোক আমাদের দেশে এসে খুব একটা ফায়দা করবে না, হয়তো ব্যবসা পারপাসে আসতে পারে, এখানে নাগরিকত্ব নেওয়ার জন্য তারা কেউ আসবে না, কারণ তাদের যথেষ্ট সিকিউরিটি রয়েছে, তাদের যথেষ্ট সব কিছু রয়েছে। হ্যাঁ, ভুটান আছে, নেপাল আছে, বাংলাদেশ আছে, আর পাকিস্তান আছে। হ্যাঁ, আর জানি না, শ্রীলঙ্কা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সেই হিসেবে সব দেশ নেবার কান্ট্রিগুলোর উপরে নজরদারি রাখাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যাতে আমাদের দেশে কোনো রকম এক্সট্রা কোনো বাইরের অনুপ্রবেশকারী এসে নাগরিকত্ব না নেয়। আর যারা এডুকেশনের জন্য ব্যবসার জন্য আসবে তাদের তো ডকুমেন্ট থাকবেই, সেখানে তো কোনো প্রশ্ন উঠছে না, সেটা আলাদা ব্যাপার। ওকে, ঠিক আছে, তাহলে আমি এইটুকুনি বলছি। নেবার কান্ট্রি হিসেবে প্রত্যেকটা নেবার কান্ট্রির বর্ডারের উপরে নজর রাখাটা আমাদের দেশের বা ভারত সরকারের একটা দায়িত্বের মধ্যে রয়েছে। ওকে, তাহলে আমি আজকে ছাড়ছি, ভালো থাকবেন।